কবরের মাটি একা একাই সরে যাচ্ছে। আমি তাকে রক্ষা করব। অগ্নিশক্তি রুদ্র বলেই অশরীরী। আমি পিছলে পড়ে যাই সেই গর্তে। আমি অঙ্কিত। এই শহরের এক প্রাইভেট কোম্পানিতে আমি চাকরি করি। আমার মা বাবা দুজনেই পরকালের বাসিন্দা। এখানে আমি একাই থাকি। আজ বিকেলে অফিসের ম্যানেজার আমায় বললেন, শ্যামলপুর নামক এক প্রত্যন্ত গ্রামে আমার ট্রান্সফার হয়েছে। কথাটি শুনে আমি বেশ খুশি হলাম, কারণ শহরে থাকতে আমার একদম ভালো লাগে না। কারণ শহরের বাতাসে পাওয়া যায় না কোনো সুগন্ধ। এখানে বাতাসে থাকে বাস ট্রামের ধোঁয়া। অফিসের কাজ শেষ করে এক লোকাল বাসে করে আজ বাড়িতে চলে আসলাম। কাল দুপুরের ট্রেন আমার শ্যামলপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আজ রাতের মধ্যেই আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমার বাড়ি থেকে স্টেশনটা আবার খানিকটা দূরে, তাই কাল সকালে আমার তাড়াতাড়ি বেরোতে হবে। আজ রাতের খাওয়া দাওয়া সেরে আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন এই এলাকার এক পরিচিত লোকের গাড়ি দেখতে পেলাম। তার গাড়িতে করেই আজ স্টেশনে যাব। প্রায় আধ ঘন্টা পর এসে পৌঁছালাম স্টেশনে। পৌঁছে সেখানকার অবস্থা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। স্টেশনটা একদম নোংরা। স্টেশনের একজনের কাছ থেকে জানতে পারলাম স্টেশনে কিছুদিন আগে ডাকাতি হয়েছিল। এরপর থেকেই নাকি এই অবস্থা। ব্যাপারটা শুনে আমি অনেক অবাক হলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি খেয়াল করলাম আমার জিনিসপত্রের ব্যাগটা আমার কাছে নেই। পরে মনে হলো ব্যাগটা আমি ভুলে গাড়িতে রেখে এসেছি। এখন কি আর করার, শ্যামলপুর গিয়ে আমাকে নতুন জিনিসপত্র কিনতে হবে। এই এলাকায় আমি যতদিন ছিলাম ততদিন আমি এখানে কোনো ফার্নিচার কিনিনি। শুধু কয়েকটা কাপড় চোপড় কিনেছিলাম, আর সেগুলো হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর ট্রেন চলে এলো স্টেশনে। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে জানালার পাশের একটি সিটে আমি বসে পড়লাম। আমার সামনের সিটে বসেছিলেন একজন বৃদ্ধ লোক। সে আমায় দেখে বলে উঠল, কোথায় যাচ্ছ বাবা? এই তো চাচা, শ্যামলপুর গ্রামে যাচ্ছি। ও, শ্যামলপুর। সচরাচর শহর থেকে তো কেউ ওখানে যায় না। তা তুমি? আমার ওখানে ট্রান্সফার হয়েছে তো, তাই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ কথা বলার পর বৃদ্ধ চুপ হয়ে বসে রইল। আমি তাকে আর হাত বাড়িয়ে কিছু বলতে গেলাম না। আমি যতক্ষণ জার্নি করি ততক্ষণ আমি কারোর সাথে কথা বলি না। জানালার দিকে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকি। সময় তখন বিকেল 4টে। আমি এসে পৌঁছালাম শ্যামলপুর স্টেশনে। এখানে পৌঁছাতেই আমার মনে পড়ল এই গ্রামে থাকার জন্য আমি কোনো বাড়ি ভাড়া করিনি। আজ রাত হওয়ার আগেই আমায় একটা থাকার জন্য বাড়ি খুঁজতে হবে। আর গ্রামে তো থাকার জন্য কোনো হোটেলও পাওয়া যাবে না। আমি চিন্তিত মনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি খেয়াল করলাম একটা বটতলার দিকে, যেখানে একজন লোক বসে রয়েছেন। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা, আপনাদের এখানে থাকার জন্য কি কোনো বাড়ি ভাড়া হবে? এ না কো বাপু, আমাদের গ্রামে কেউ বাড়ি ভাড়া দেয় না কো। তবে আমার এক বাড়ি আছে। একটা সমস্যার কারণে কেউ ভাড়া নিতে চায় না। কি সমস্যা আমায় বলুন তো। আসলে আমার বাড়িটা একটা কবরস্থানে। লোকটার এই কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। কবরস্থানের মধ্যে বাড়ি? তবে চিন্তার কোনো কারণ নেই বাপু।
ওই কবরস্থানটা পরিত্যক্ত, ওইখানে এখন কাউকে কবর দেওয়া হয় না কো। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি আপনার বাড়িটাই ভাড়া নিব। চলুন, বাড়িটা দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বাড়িটার সামনে পৌঁছাতেই আমি অবাক হয়ে গেলাম। বাড়িটার চারপাশে অনেক মানুষের কবর। যখনই ভাবছি বাড়িটা কবরস্থানে, তখনই গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই, আমার এই বাড়িটাতেই থাকতে হবে। বাড়িটার সব কিছু বুঝিয়ে দিয়ে লোকটা চলে গেলেন। আমি যে ওই লোকটাকে ভুলভাল বুঝিয়ে আমার বাড়িটা ভাড়া দিলাম, কাজটা কি ঠিক হলো না? আমার কেন যেন মনে হচ্ছে লোকটা কোনো ভয়াবহ বিপদে পড়তে পারে। এই লোকটা এখানে যতদিন আছেন আমি তাকে রক্ষা করব। রাতের খাওয়া দাওয়া সেরে আমি ঘরের মধ্যেই পায়চারি করছিলাম। খাওয়া দাওয়ার পর আমার আবার হাঁটাহাঁটি না করলে ঘুম আসে না। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার চোখে ঘুমের ঝড় চলে এলো। বিছানায় শুয়ে চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই একটা কাচের পাত্রের ভাঙার শব্দ শুনে আমার ঘুমের রাজ্যে ধ্বংস হয়ে গেল। আমি উঠে পড়লাম, চারপাশটা ভালো করে দেখে নিলাম। কোথাও কোনো কাচের টুকরো দেখতে পেলাম না। এই ব্যাপারটা নিয়ে আর বেশিক্ষণ ভাবলাম না। তখনই হঠাৎ দরজায় কড়া পড়ল। আমি দরজা খুলতেই দেখলাম একজন তান্ত্রিক। আমায় দেখে সে বলে উঠল, বাবা, আজ রাতটা তোর বাড়িতে আমায় থাকতে দিবি? তাহলে আমার বেশ উপকার হতো রে। গত 4 দিন ধরে আমি ঘুমাইনি। হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে দিব না? অবশ্যই থাকতে দিব। আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। তান্ত্রিক ঘরে আসার সঙ্গে সঙ্গে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি বেশ অবাক হলাম তাকে দেখে। সে যাই হোক, আমার কেন জানি আর ঘুম পাচ্ছিল না। হঠাৎই কি এক মতিভ্রম হলো আমার। ইচ্ছে করছে বাহিরে গিয়ে একটা চক্কর দিয়ে আসি। যেই ভাবনা সেই কাজ। আমি বাহিরে চলে আসলাম। এসেই আমি কবরস্থানটার চারপাশটা দেখতে লাগলাম। দেখেই আমার গা হিম করে উঠছিল। আমি কবরস্থানটার গভীরে গেলাম। সেখানে যেতেই দেখলাম আরও শত শত কবর। এই কবরস্থানটা যেন সমাপ্তহীন। হঠাৎই সেখানকার এক গাছের মধ্য থেকে এক কাক কা কা করে উঠল। ছোটবেলায় দাদু দিদার মুখে শুনেছি কাক ডাকলে নাকি অমঙ্গল হয়। হেই হুস হুস, হেই! কাকটাকে তাড়াতেই উড়ে অন্য কোথাও চলে গেল। আমি হঠাৎই লক্ষ্য করলাম আমার সামনের এক কবরের দিকে। দেখলাম কবরের মাটি একা একাই সরে যাচ্ছে। মাটি সরে গিয়ে সেটা এক বড় গর্তে পরিণত হয়। সেখান থেকে ভেসে আসছিল নারী কণ্ঠে কান্নার আওয়াজ। মনে হয় কোনো মেয়ে ওই গর্তে ভুল করে পড়ে গিয়েছে। আমি এগিয়ে গেলাম সেদিকে। সেখানে যেতেই আমি পিছলে পড়ে যাই সেই গর্তে। আমার মনে হচ্ছিল কেউ আমার 2 পা ধরে টানছে। আমার আর্তনাতে সেই তান্ত্রিকটি ছুটে চলে আসলো, যাকে আমি থাকতে দিয়েছি। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি মন্ত্র পাঠ করলো সে। অগ্নিশক্তি রুদ্র বলেই অশরীরী যাক দূরে চলে। আলো আসুক, আধার হারাক, শক্তি দিয়ে পথটা বাড়াক। এই বলে সে যখন থামলো, তখন আমার অনুভব হলো কেউ আমার পাটা ছেড়ে দিল। আর আজকের যাত্রায় আমি বেঁচে গেলাম। এবং এক আলোক শক্তির মাধ্যমে তান্ত্রিকটি তার রূপ বদলায়। তার আসল রূপ দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কারণ
এই তান্ত্রিকটি আর কেউ নয়, এই তান্ত্রিকটি ছিলেন এই বাড়ির মালিক, যে আমায় তার বাড়িটি থাকার জন্য ভাড়া দিয়েছিলেন।